সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পেজ 212 নিয়ে আলোচনা করব। তো এই পেজটা তো আমরা আগের মতোই ওই 1 নাম্বার 3 নাম্বার এবং বঙ্গানুবাদটা নিয়ে আগের পেজগুলোর মতোই আলোচনা করব। আমি যেভাবে উত্তরগুলো করেছি সেইভাবে তোমরা মিলিয়ে নেবে এবং সেইভাবে তোমরা অনুসরণ করে ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো করে নাও। এরপরে দেখো, প্রথম প্রশ্ন, ও মা এ তো বেশ লিখেছিস রে। এখানে বক্তা হলেন তপনের ছোট মাসি। হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভিতর। উত্তর হবে মানুষের বুকের ভিতর। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটিকে নিমাই বাবু। সে জানতো না সে হলো কবির ভালোবাসার জন। আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ অর্থে কবি কি বলেছেন ক মুখোশাবৃত। উত্তর হবে ক মুখোশাবৃত। আফ্রিকা কবিতায় কবি ছায়াবৃতা সম্বোধন করেছেন কাকে? করেছেন আফ্রিকাকে করেছেন। জ্ঞানাঞ্জন শলাকা আসলে উত্তর হবে ক কলম। লেখক তার প্রথম ফাউন্টেন পেনটি কবে নাগাদ কেনেন? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুর। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটা গোফেতে রাজপুত হতো। তো কলমে কায়স্থ চিনি অর্থাৎ কলমের দ্বারা চিনছেন, এজন্য এটা হবে লক্ষণাত্মক। অর্থাৎ কলম লক্ষণটার দ্বারাই আমরা কি চিনছি? কায়স্থকে চিনতে পারছি, এজন্য এটা হবে লক্ষণাত্মক করণ কারক। সে ও তুমি তোমরা এটি যে ধরনের দ্বন্দ্ব, এটি হচ্ছে এক্সেস দ্বন্দ্ব। সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। তিলে তেল হয় বাক্যের অপাদানটি হলো বিবৃতিবাচক। ব্যাস বাক্যের অন্য একটি নাম হলো বিগ্রহ বাক্য। এরপর দেখো, পুণ্যবাণী এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো, উত্তর হবে পুণ্য যে বাণী। ঘ বিভক্তি বসে শব্দের পরে যুক্তভাবে। সোনার আংটি হাতে পড়েছে এ বাক্যে অকারক সম্পর্ক থাকা পদটি হলো সোনার। দ্বিগু সমাসের পূর্বপদটি হয় সংখ্যাবাচক। উত্তর হবে ঘ সংখ্যাবাচক। তো এইভাবে তোমরা এমসিকিউর উত্তরগুলো মিলিয়ে নেবে। এরপর তোমরা পরের প্রশ্নের উত্তরগুলো দেখো। এরপর পরের প্রশ্ন দেখো, অপূর্ব সহাস্যে কহিল। কি কহিল? অপূর্ব সহাস্যে গিরিশ মহাপাত্রকে বলেছিল আপাতত ভামো যাচ্ছি। পরের প্রশ্নের উত্তর দেখো, পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন? উত্তর হলো পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এরপর পরের প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন? বুড়ো মানুষ নিমাইবাবু স্নেহ মিশ্রিত সুরে বলেছিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণেই তোমাদের বিদ্যমান বাবা। তিনি আবার বলেন, কিন্তু কদিনেই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শোনো, অর্থাৎ গাঁজা না খাওয়ার কথা বলেছিলেন। এই কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো তোমরা এইভাবে লিখে নেবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, সত্যি এই যে বিশ্বাস করতে পারছি না। কি বিশ্বাস করতে পারছে না? হরিদার বিরাগী সাজ বিশ্বাস করতে পারছে না। পরের প্রশ্ন হচ্ছে দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? উত্তর হচ্ছে অলৌকিক শব্দের অর্থ হলো যা লৌকিক নয়, অর্থাৎ যা অবাস্তব বা অকল্পনীয়। তপনের প্রথম গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয় সন্ধ্যাতারা পত্রিকায়। এই ঘটনা তপনের কাছে অলৌকিক মনে হয়। পরের প্রশ্ন, সে জানতো না। কি জানতো না? উত্তর হচ্ছে অসুখী একজন কবিতায় কবির নারী কল্প স্বদেশ জানতো না কবি আর কখনো ফিরে আসবেন না। এরপর পরের প্রশ্ন দেখো, বলো ক্ষমা করো। কিসের জন্যই ক্ষমা প্রার্থনা? কবি রবীন্দ্রনাথ ছিলেন মানবতার পূজারী। হিংসা দিয়ে কখনোই হিংসাকে জয় করা যায় না। মানুষের মন থেকে হিংসা মুছে দিতে তাই রবীন্দ্রনাথ যুগান্তের কবিকে দিয়ে আফ্রিকার কাছে সাম্রাজ্যবাদীদের হয়ে বলিয়ে নেন ক্ষমার বাণী। ক্ষমার বাণী কি বলিয়ে নিয়েছিলেন? ক্ষমা করো। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি? শ্রমজীবী সাধারণ মানুষেরা দীর্ঘদিন সাম্রাজ্যবাদীদের
হাতে শোষিত, বঞ্চিত, নিপীড়িত হওয়ার ফলে তারা আশ্রয় ও জীবিকাহীন হয়। বেঁচে থাকার জীবন জীবিকার পথ তাদের কাছে দুর্গমতর হয়ে ওঠে। এই জন্যই তারা 12 মাস ভিখারি হয়ে থাকে। পরের প্রশ্ন, আফ্রিকা উপেক্ষিত কেন? ছায়াবৃতা আফ্রিকা উপেক্ষিত হয়েছিল ইউরোপীয় সভ্য জাতির দ্বারা। তারা কৃষ্ণকায় আফ্রিকাকে দেখেছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে। এছাড়াও আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল। পরের প্রশ্ন দেখো, এ কলঙ্কপিত বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন? উত্তর হচ্ছে, মেঘনাদ বলেছেন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতা যদি যুদ্ধে যান তাহলে জগতে কলঙ্ক ঘোষিত হবে। বক্তা মেঘনাদ এই ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন। পরের প্রশ্ন দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? উত্তর হচ্ছে, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। পরের প্রশ্ন, লেখক ছোটবেলায় কেমন করে কলম তৈরি করতেন? উত্তর হচ্ছে, লেখক কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে। পরের প্রশ্ন, কুইল ড্রাইভার্স কাদের বলা হতো? উত্তর হচ্ছে, লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। পরের প্রশ্ন, আশ্চর্য সবেই আজ অবলুপ্তির পথে, কেন এমন মন্তব্য? উত্তর হচ্ছে, কম্পিউটারের ব্যাপক ব্যবহারের ফলে নানা ধরনের ফাউন্টেন পেন, কালি, দোয়াত, কলমদানি এসবেই আজ অবলুপ্তির পথে, তাই লেখকের এমন মন্তব্য। এরপর আমরা চলে যাব ব্যাকরণের প্রশ্নতে। ব্যাকরণের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লিখো। এটা বারবার এই প্রশ্নটা কিন্তু আসছে, এটা ভালোভাবে করবে। উত্তর হচ্ছে, বিভক্তি পদের অন্তে বসে, অনুসর্গ পদের পরে বসে। এরপর সপ্তাহ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য লেখো। উত্তর হলো, সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন নিম্নরেখ পদটির বিভক্তি নির্ণয়। উত্তর হলো শূন্য বিভক্তি। এরপর দেখো, দ্বন্দ্ব ও বহুব্রীহি শব্দ দুটির সাধারণ অর্থ লিখো। উত্তর হলো, দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন, বহুব্রীহি শব্দের অর্থ হলো বহুব্রীহি অর্থাৎ ধান যার, অর্থাৎ অনেক ধান আছে যার। পরের প্রশ্ন হলো, দেখো, ত্রিফলা ব্যাসবাক্য সহ সমাস। উত্তর হচ্ছে, তিনটি ফলের সমাহার দ্বিগু সমাস। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর দেখো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাই হলো তির্যক বিভক্তি, যেমন এ, তে। এরপরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল কোন কারকের উদাহরণ? উত্তর হলো কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, বাংলায় প্রচলিত বিভক্তির সংখ্যা কটি ও কি কি? উত্তর হলো, বাংলায় প্রচলিত বিভক্তির সংখ্যা 5টি। এ, তে, কে, রে এবং র বা এর। দেখো 5টা হচ্ছে, এখানে র বা এর একটাই ধরতে হবে, তারপরে বাকি 4টে, মোট 5টা। পরের প্রশ্ন দেখো, রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে ক্রোধানল ক্রোধ রূপ অনল। উত্তর হচ্ছে ক্রোধানল ক্রোধ রূপ অনল। এর পরের প্রশ্ন হচ্ছে, বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কৃষি উন্নয়ন সভা সমান কৃষির উন্নয়ন তার নিমিত্ত সভা। এরপর তোমাদের গল্প থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো আছে সেইগুলো দেখো। 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, দেখো, একেবারে নিছক মানুষ একথার প্রমাণ কি ছিল? উত্তর হচ্ছে, দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক মেসোমশাইকে সামনাসামনি দেখে প্রত্যক্ষ করে অনুভব করে যে লেখক বা কবি বলে তিনি নতুন কিছু নন, একেবারে নিছক মানুষ। অন্য সাধারণ মানুষের মতোই তিনি দাড়ি কামান, সিগারেট খান, চানের সময় চান এবং ঘুমনের সময় ঘুমন। উপরোক্ত কথার প্রমাণ এগুলোই ছিল। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে? কেন দুর্লভ? সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা আগন্তুকের পায়ের ধুলোর কথা বলা হয়েছে। পরের উত্তরটা দেখো, কেন দুর্লভ? তা দুর্লভের কারণ জগদীশবাবু ব্যতীত উক্ত সন্ন্যাসী আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি। এরপর
পরের প্রশ্ন হচ্ছে দেখো, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার নিয়ে আসে, কবি মাভৈ বলে কি জানাতে চেয়েছেন? প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে? নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় মাভৈ কথাটির দ্বারা কবি অভয় দিয়েছেন। এই কথাটির অর্থ হলো ভয় করিও না। পরের উত্তরটা অংশটা হচ্ছে, কবি বলেছেন দেশের তরুণ প্রাণ বিপ্লবীদের মাধ্যমে আসবে প্রলয়, প্রলয় এসে ধ্বংস ঘটাবে দেশের অরাজকতার, আর যারা বেঁচে থেকেও মৃতের সামিল তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটাবে। অর্থাৎ প্রলয়ে এসে এই কাজগুলো করবে। কি কি কাজ শুনে নাও একটু ভালো করে, যে বিপ্লবীদের মাধ্যমে আসবে প্রলয়, প্রলয় এসে কি করবে? দেশের অরাজকতার ধ্বংস ঘটাবে, এবং যারা বেঁচে থেকেও মৃতের সামিল তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটাবে। পরের প্রশ্ন হচ্ছে, কনকাসন তেজি কে কেন কনকাসন ত্যাগ করেছিল? উত্তর হচ্ছে, মধুসূদন দত্তের অভিষেক কবিতায় মেঘনাদ কনকাসন ত্যাগ করেছিলেন। প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী মেঘনাদকে বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাবণের রণসজ্জার বার্তা দিতে এসেছিলেন। তখন মেঘনাদ তাকে প্রণাম জানানোর জন্য কনকাসন ত্যাগ করেছিলেন। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো। এরপরে এর যে বঙ্গানুবাদটা রয়েছে সেটা তোমরা ভালোভাবে শুনে পরে এইটা যেভাবে আমি অর্থটা বলছি সেইভাবে অর্থটা ভালোভাবে লিখে নেবে শুনে শুনে। প্রথম লাইন দেখো, হোম সুইট হোম ইজ মাই ইন্ডিয়া। হোম, হোম অর্থাৎ ঘর বা গৃহ, ঘর বলবে এখানে, ঘর। সুইট হোম মিষ্টি বাড়ি বা মিষ্টি ঘর, হোম মানে বাড়িও বলতে পারো, বাড়ি। সুইট হোম মানে মিষ্টি বাড়ি, ইজ মাই ইন্ডিয়া হলো আমার ভারত, অর্থাৎ সুন্দর বাড়ি হয় আমার ভারত। এর উত্তর কি লিখবে? সুন্দর বাড়ি হয় আমার ভারত। মাই হোম অফ মাই প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা। মাই হোপ অফ মাই প্যারেন্টস অর্থাৎ আমার বাড়ি হলো আমার পিতামাতা, আমার বাড়ি হলো আমার পিতামাতা। আই এম বর্ন ইন ইন্ডিয়া, আই এম বর্ন ইন ইন্ডিয়া এর অর্থ হলো আমি ভারতে জন্মগ্রহণ করেছি। এর অর্থ আমি ভারতে জন্মগ্রহণ করেছি। ইট ইজ ওয়ার্ল্ড ইন ইটসেলফ, ইট ইজ ওয়ার্ল্ড ইন ইটসেলফ। ওয়ার্ল্ড মানে তো বিশ্ব বা পৃথিবী। এর উত্তর হচ্ছে, এটি আমার কাছে হয় পৃথিবী, এটি হয় আমার কাছে পৃথিবী, বা এটি আমার কাছে হয় পৃথিবী। ইট ইজ ওয়ার্ল্ড ইন ইটসেলফ এর মানে হচ্ছে এটি আমার কাছে হয় পৃথিবী। দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাচারাল বিউটি, দ্য জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে ভৌগোলিক, অ্যান্ড ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, আর বিউটি মানে হলো সৌন্দর্য। অর্থাৎ ভৌগোলিক এবং প্রাকৃতিক সৌন্দর্য অফ মাই কান্ট্রি মানে আমার দেশের ভৌগোলিক এবং প্রাকৃতিক সৌন্দর্য ইজ ফিস্ট টু মাই আইজ, অর্থাৎ আমার চক্ষু যুগলকে পরিতৃপ্ত করে। ফিস্ট মানে হচ্ছে পরিতৃপ্ত করা, আমার চক্ষু যুগলকে পরিতৃপ্ত করে। আরেকবার শুনে নাও ভালোভাবে, দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাচারাল বিউটি অফ মাই কান্ট্রি এর পুরো লাইনটার মানে ইজ ফিস্ট টু মাই আইজ, অর্থাৎ আমার দেশের ভৌগোলিক এবং প্রাকৃতিক সৌন্দর্য আমার চক্ষু যুগলকে পরিতৃপ্ত করে। জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাচারাল বিউটি মানে কি বললাম শুনে নাও, ভৌগোলিক এবং প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে কি হলো দেখো, আমার দেশের ভৌগোলিক এবং প্রাকৃতিক সৌন্দর্য আমার চক্ষু যুগলকে পরিতৃপ্ত করে। তাহলে এই হচ্ছে তোমাদের এই বঙ্গানুবাদের উত্তর, এবং পুরো পৃষ্ঠাটা পুরো পেজটা আমি এইভাবে আলোচনা করে দিলাম। এইভাবে তোমরা শুনবে এবং দেখে দেখে যে উত্তরগুলো করা দরকার সেগুলো করে নেবে ভালোভাবে। এইভাবে তোমরা প্রতিটা পেজ তৈরি করে নাও। এরকমই প্রতিটি পেজের উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।